এই যে আমাদের এখন 11% বেশি খেলাপি ঋণ, এটির পরিমাণটা আমরা জেনেছি, এর ভয়াবহতাটা কতখানি সেটা একটু তুলনা করি আমরা প্রতিবেশী দেশের সাথে। কথায় কথায় আমরা ভারতের সাথে তো অনেক তুলনা দিই, ভারতের চেয়ে অনেক আমরা এগিয়েছি, আমরা তুলনা দিই পাকিস্তানের সাথে এগিয়েছি, কিন্তু খেলাপি ঋণের দিক থেকে পাকিস্তান এবং ভারতের চেয়ে আমরা অনেক অনেক খারাপ অবস্থানে আছি। শুধুমাত্র অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কা, সে আমাদের চাইতে একটু বেশি, অর্থাৎ তাদের বিতরণকৃত ঋণের 13% খেলাপি ঋণ বা 13.3%। আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে তাদের মোট যে খেলাপি ঋণের পরিমাণ সেটি হচ্ছে 3.9%। আর যে পাকিস্তান সবচেয়ে ভঙ্গুর অর্থনীতির দেশ এই দক্ষিণ এশিয়ায় বা এই এশিয়া অঞ্চল, এশিয়ায়, সেই পাকিস্তানের খেলাপি ঋণের পরিমাণ মাত্র 7.9%। আমাদের প্রতিযোগী গার্মেন্টসের ভিয়েতনাম, তাদেরও 2%-এর নিচে। আর যুক্তরাষ্ট্র তাদের 1% বা 1%-এর কম। তাহলে আপনি খেলাপি ঋণে এই এশিয়ার মধ্যে আপনি দ্বিতীয় সর্বোচ্চ দেশ, আপনার উপরে কে আছে? দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা। তাহলে আমাদের দেশটা হয়তো দেউলিয়া হয়নি, হবে না, সেটি ঠিক, কিন্তু যেদিকে যাচ্ছি সেটি তো বিপজ্জনক। এই খেলাপি ঋণ ঠেকানোর জন্য যে উদ্যোগ নেওয়ার কথা, BFIU বলে একটি সংগঠন আছে, বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে বসে, আর্থিক গোয়েন্দা ইউনিট, যাদের কাজ হচ্ছে কারা ঋণ নেবেন, কীভাবে কে টাকা পাচার করেন, সমস্ত তথ্য জানান। তাদের সম্পর্কে দুদক কি বলেছেন? দুদকের চেয়ারম্যান বলছে টাকা ব্যাংক থেকে নিয়ে লুট করে বিদেশে নিয়ে যাওয়ার পরে, পাচার হওয়ার পরে BFIU জানতে পারে। তাহলে BFIUর এত এত কর্মকর্তার কাজ কি? আবার দুদক যখন এই কথা বলছে, দুদক যখন জানছে, তারপরও সেই পাচার করা টাকা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে পাচার করে শুধু বিদেশে নিয়ে যান না, ওই ব্যক্তিটিও পালিয়ে যায়। সম্প্রতি বেনজির আহমেদ চলে গেছেন, দুদক কিছুই করতে পারেনি, গণমাধ্যমে নিউজ করেছে, দুদক করে নাই, বাংলাদেশ ব্যাংক, BFIU কেউ করে নাই। আমরা PK হালদারের কথা জানি, PK হালদারের যখন ঘোষণা দেওয়া হলো তার মাত্র 3 ঘন্টা আগে বাংলাদেশের বন্দর দিয়ে এসে বিদেশে চলে গেল। এরকম অসংখ্য যারা লুট করছে, সেই লুটেরাদের বিদেশ যেতে কোনো সমস্যা হয় না। তাহলে দুদকের কাজ কি? BFIUর কাজ কি? বাংলাদেশ ব্যাংকের কাজ কি? আগেই বলছিলাম যে সবগুলো প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের যদি বক্তব্য শোনেন তাহলে বুঝবেন বাংলাদেশের মতো এত সুন্দর অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা পৃথিবীর আর কোথাও হচ্ছে না। কোনো সমস্যা আছে বলে তাদের কথা আপনি জানতে পারবেন না। তার কারণ একটি, এই লোকগুলি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় নিজেদের ক্ষমতা, নিজেদের আসনটুকু, নিজেদের গদিটুকু ঠিক রাখার জন্য চেষ্টা করেন। দেশের অর্থনীতি কোথায় গেল, ব্যাংকিং খাতের কত সর্বনাশ হয়ে গেল আমরা দেখেছি সবার চোখের সামনে। ফার্মার্স ব্যাংক লুট করতে গিয়ে লুট করে নেওয়ার কারণে ওটা পদ্মায় পরিণত হলো, পদ্মা নাম, সেই পদ্মাও আর পদ্মায় থাকলো না। ভাঙন এতটাই তীব্র এই খেলাপি ঋণ লুটেরাদের, সেই পদ্মা এখন বিলীন হচ্ছে এক্সিম ব্যাংকের সাথে। বাংলাদেশ ব্যাংক হুট করে ওই যে বলছিলাম রাতারাতি সিদ্ধান্ত নিল ট্রাফিক সিগন্যালের মতো লাল, সবুজ, হলুদ বাতির, কি এভাবে তিনি ব্যাংকগুলোকে ক্যাটাগরাইজ করলেন, খুব দুর্বল ব্যাংক, সবল ব্যাংক করে একটা মেসাকার কাণ্ড করলেন একটা ভুল তত্ত্বের উপরে দাঁড়িয়ে। আর তারপরেই তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর উদ্যোগ নিলেন ব্যাংকগুলোকে মার্জ করবেন, কিভাবে দুর্বল ব্যাংককে সবলের সঙ্গে জুড়ে দেবেন। সেটিও যে ভুল পদক্ষেপ ছিল তখনই আমরা নিউজ করেছিলাম, এবং আখেরে সত্য হলো এটাই, কোনো ব্যাংকই আর মার্জ হচ্ছে না এখন পর্যন্ত। যে দুটি হওয়ার উদ্যোগ নিয়েছিল, সবচেয়ে দুর্বল ভেঙে পড়া যে ব্যাংক সেটি হচ্ছে পদ্মা ব্যাংক। সেই পদ্মা ব্যাংক আর এক্সিম ব্যাংকের সাথে চুক্তি করার পরও খুব বেশি অগ্রগতি নয়। তাহলে আগেই বলছিলাম যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল যে চালিকা শক্তি ব্যাংকিং খাত এবং রাস্তার যে ট্রাফিক ব্যবস্থাপনা, এই দুটোই নিয়ম মেনে চলে না, চলে হাতের ইশারায়। আর এই হাতের ইশারায় চলতে গিয়েই সর্বনাশের দ্বার প্রান্তে দাঁড়িয়েছি আমরা। বাংলাদেশ শুধুমাত্র খেলাপি ঋণে শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে, তাছাড়া অন্যান্য সব দেশের চেয়ে আমরা অনেক অনেক বেশি খেলাপি ঋণ করছি। ভারতেও একসময় খেলাপি ঋণ 10%-এর উপরে ছিল, তারা সেটা নিয়ন্ত্রণ করে সে দেশের গভর্নর এবং যে সরকারের যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে সব মিলিয়ে তারা কিন্তু কমাতে কমাতে এখন 3.9% এনেছে। আর আমরা গরু মোটা তাজাকরণ প্রকল্পের মতো খেলাপি ঋণ মোটা তাজাকরণ প্রকল্প নিয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ 22,000 কোটি টাকা থেকে বাড়তে 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 1,82,000 কোটি টাকা এনেছি। এভাবে চলতে থাকলে হয়তো আগামী 2 মাসের মধ্যেই 1,82,000 কোটি টাকা পৌঁছাবে 2 লক্ষ কোটি টাকায়। তাই জবাবদিহিতা নেই, যারা খেলাপি ঋণ হলো,
যারা লুট করে নিয়ে গেল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বশীল প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের কোনো জবাবদিহিতা নেই। এবং এখন পর্যন্ত বাংলাদেশে এত টাকা লুটপাট হয়েছে, একজন পরিচালকও শাস্তির আওতায় আসেনি। কোনো পরিচালকদেরকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। যেমন বেসিক ব্যাংক থেকে 3.5 কোটি টাকা লুট করে নিয়ে গেছেন বাচ্চু একা এবং তার পরিচালনা পর্ষদ মিলে সিদ্ধান্ত নিয়েছিল। সেই বাচ্চুর বিরুদ্ধে দুদক 156টার মতো মামলা করেছে, মাত্র একটা মামলাতে দুদককে তারা বাচ্চুকে যুক্ত করেছে, তাও কি ঘুষ বা ব্যাংক থেকে টাকা লেনদেনের জন্য নয়। ব্যাংক থেকে টাকা নিয়ে বাচ্চু লুট করা টাকা দিয়ে সম্পদ কিনেছে, সেই সম্পদের দলিলে তিনি প্রকৃত হিসাব দেখায়নি, অর্থাৎ মৌজা রেটে সরকারের যে রেট আছে সেই রেটে তিনি জমির দাম দেখিয়েছেন, কিন্তু প্রকৃত মূল্য অনেক বেশি। এই জন্য তিনি নাকি 15 লক্ষ টাকা সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এই মামলা হয়েছে। কি অদ্ভুত বিষয়! আপনি সম্পদ করলেন চুরির টাকা দিয়ে, লুটের টাকা দিয়ে ব্যাংক থেকে, সেইটা দুদক ধরল না, ধরল সেই টাকা দিয়ে জমি কিনতে গিয়ে জমির কম দাম দেখানো, সেটি বড় অপরাধ হয়ে গেল। অর্থাৎ এই মামলাটাও যেটা অমোঘ পরিণতি হবে, বাচ্চু খুব বেশি সাজা পাবেন না। কারণ আমাদের সরকারের যে হিসেব, সেই হিসেবে হচ্ছে মৌজার রেট বা জমির রেট সরকার যেটা বেঁধে দিয়েছে, এর নিচে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। শেষ করব আবারও একটি উদাহরণ দিয়ে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অগ্রগতি চায়, 41 সালের মধ্যে উন্নত দেশ হতে চায়, কিন্তু ব্যাংকিং খাতের এই অনিয়ম অবস্থাপনা যদি থাকে তাহলে আমরা এগোতে পারবো না। সর্বশেষ যার উদাহরণ হচ্ছে ভারতের, বাংলাদেশে যেমন কেন্দ্রীয় ব্যাংক, ভারতের যে কেন্দ্রীয় ব্যাংক আছে তারা জরিমানা করেছে আমাদের সোনালী ব্যাংক পিএলসি, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি। কেন? আর্থিক যে লেনদেন পরিচালনা করবার যে নিয়মকানুন তার ব্যত্যয় করেছিল সোনালী ব্যাংক, সেজন্য তারা জরিমানা করেছে। তার মানে আমাদের এই খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোতে যে অনিয়মের জন্ম হয়েছে, সেই মহিরুহ আকার ধারণ করলে বিশ্ববাজারে আগামী দিনে আমাদের সাথে কেউ লেনদেন করবে না। যখনই লেনদেন করতে যাব, অন্য ব্যাংকের জন্য যদি 1 টাকা চার্জ হয়, আমাকে দিতে হবে 2 টাকা চার্জ। কারণ আপনি ভঙ্গুর, আপনি অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ, আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারেননি, আপনি ব্যাংকিং যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গোটা পৃথিবীতে আছে সেটি আপনি মানেন না। ওই যে বলছিলাম গভর্নরদের এক একজনের কারিশমা। আগের গভর্নর টাকার মান ঠিক রাখার জন্য ডলার বিক্রি করতে 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 আমাদের রিজার্ভকে শেষ করে দিয়েছে, তলানিতে নামিয়েছে। সেই ফাঁক দিয়ে আবার রিজার্ভ চুরি হয়ে গেছেন। ওই গভর্নর পুরস্কার নিয়ে ব্যস্ত ছিলেন, সম্মাননা নিয়ে ব্যস্ত ছিলেন, 10 টাকার ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে ব্যস্ত ছিলেন। ফলাফল 10 টাকার ব্যাংক অ্যাকাউন্টও আর খুব বেশি নেই, স্কুল ব্যাংকিংও নেই। ওদিক থেকে বেরিয়ে গেল আমাদের রিজার্ভের 800 কোটি টাকা। আরেক গভর্নর এলেন, তিনি এসে লিবারালাইজ করতে গিয়ে আবার খেলাপি ঋণের সহায়তা করলেন। তারপরের যে গভর্নর এলেন, উনি এসে খেলাপি ঋণ বান্ধব যত ধরনের নীতিমালা করা দরকার সবগুলোই করলেন। এই গভর্নররা দায়িত্ব শেষ করবেন, চলে যাবেন, কেউ থাকবেন দেশে, কেউ বিদেশে, কারণ সবার ছেলেমেয়েরাই বিদেশে পড়ে, আমলাদের একটা বড় সুবিধা আছে। কিন্তু আখেরে এই 17 কোটির মানুষ, তারা যে দেশে বাস করছে, সেই বাংলাদেশের আর্থিক মেরুদণ্ডটা যে ভেঙে যাচ্ছে যেভাবে, সেটি জোড়া দেওয়া আর সহসাই সম্ভব হবে না। তাই তো 41 সালে উন্নত দেশ হতে হলে খেলাপি ঋণের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।